অনেকটা পথ ধরে হাঁটছিলাম আমরা, যদিও পথ বর্ধমান থেকে কলকাতা 110, আর বর্ধমান থেকে সিঙ্গুরের যেখানে টাটা প্রজেক্ট যেটা হয়নি সেটা 62 কিলোমিটার। তাই অনেক পথ ধরে হেঁটেছি, যেমন আবার অনেক পথ ধরে মাস্টারমশাইকে খুঁজছিলাম। আগেও এসেছি 2024-এ, আমার পরম সৌভাগ্য আমার সামনেই রয়েছেন মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিঙ্গুরে এসছি মানে আপনার কথাই মনে পড়বে, আপনি হচ্ছে সিঙ্গুরের সেই আন্দোলনের বীজ বপনকারী একটি উৎপাদিত ফসল, যাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুরু করলেন। পরবর্তীকালে দল আপনাকে ব্রাত্য করে রাখলেন, আর সেই মাঠেই দেশের প্রধানমন্ত্রী আসছেন, তার রাজনৈতিক সভা তিনি এখানে ঘোষণা করবেন। টাটার মাটিতে মোদি, মাস্টারমশাই কি বলবেন? আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে সিঙ্গুরে স্বাগত জানাচ্ছি। মাস্টারমশাই, সিঙ্গুরের মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়নি, মাদার টেরিজার জন্ম হয়নি, অমর্ত্য সেনের জন্ম হয়নি। সিঙ্গুরের মাটিতে জন্ম হতে পারত একটি মোটর গাড়ি কোম্পানি, যেটা টাটাদের, যদিও স্বর্গীয় হয়েছে। এখন শিয়ালের ডাক আর উদবেড়ালদের ঘোরাফেরা চলে, আর রাজনৈতিক কিছু শিয়াল কার্যত ঘোরাফেরা করছে। আপনি মনে করেন রাজনৈতিক শিয়াল তারা গ্রাস করছে ওখানকার মানুষকে? আমরা যে উদ্দেশ্য নিয়ে সেদিন 2006 সালে জমি রক্ষার আন্দোলন করেছিলাম, সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। না হয়েছে কৃষি উন্নয়ন, না হয়েছে শিল্পের কোনো প্রতিষ্ঠান, শিল্প হয়নি, সিঙ্গুরের 2 ফসলা 3 ফসলা জমিও পুনরুদ্ধার হয়নি, জঙ্গল হয়েছে। এই হিসাবে যদি বিচার করা যায়, সিঙ্গুরের সেই আন্দোলন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তার জন্য শুধু আমি নয়, সমগ্র সিঙ্গুরবাসী আক্ষেপ করেন। শুধু আরো বৃহত্তর দৃষ্টিতে দেখলে বলতে পারা যায় যে সিঙ্গুরে টাটা ফেরত যাওয়ার একটা বার্তা যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন আর কোনো উল্লেখযোগ্য শিল্পপতি এই 14-15 বছর ধরে মমতা ক্ষমতায় আসবার পরে কেউ কোথাও কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে উৎসাহী হয়নি। একরকম শিল্পপতিরা পশ্চিমবঙ্গকে, সিঙ্গুরের এই উদাহরণ সামনে রেখে সমগ্র পশ্চিমবঙ্গকে যেন তারা পরিত্যাগ করেছেন। এটা একটা বড় ব্যর্থ। এই ব্যর্থতা সমগ্র পশ্চিমবঙ্গকে গ্রাস করে খাচ্ছে। মাস্টারমশাই, আপনি শুধু সিঙ্গুরে পরিচিত নন, সারা পৃথিবীর কাছে আপনি অন্তত পরিচিত এ কারণেই, যেহেতু সিঙ্গুরের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের আন্দোলন সারা পৃথিবীতে সমালোচিত হয়েছিল, এবং আপনার আন্দোলন সেই সময় দেখেছিল মানুষ। আপনি সে সময় সেই রূপরেখায় ছিলেন, আপনার হাত ধরে অনেকে এসছেন, সরকার ক্ষমতা এলো। আচ্ছা, আপনার কি মনে হয় যে, অনেকে বলেন, অর্থনীতিবিদরা বলেন, যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও বলেন যে সিঙ্গুর ইজ দ্য পলিটিক্যাল গেম, আপনি মনে করেন সিঙ্গুর নিয়ে রাজনীতি হয়েছে? সিঙ্গুরের রাজনীতি যদি কিছু হয়ে থাকে, সেটা রাজনীতি নয়, আত্মঘাতী নীতি। আচ্ছা, এই আত্মঘাতী নীতির জন্য দায় কার ছিল? দায় অনেকের আছে, দায় আমারও আছে, তৎসহ আমাদের দলেরও আছে। এ যে এতখানি ব্যর্থতা পশ্চিমবঙ্গকে গ্রাস করবে সিঙ্গুর সহ, আমরা সেটা অনুমানই করতে পারিনি। যদি পারতাম, তাহলে আজকে সিঙ্গুরে টাটার যদি শিল্প হতো, এই সিঙ্গুরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ আজকে শিল্পের একটা
পীঠস্থান গড়ে উঠত বলে আমার মনে হচ্ছে। আগামীকালের সবার দিকে সবাই তাকিয়ে রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারা খোঁজ খবর রাখেন যারা। তো নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি আজকে বন্দে ভারতের স্লিপার কোচ উদ্বোধন করেছেন মালদায়। তো সেখানে টাটাদের মাটিতেই, যেহেতু আপনার ট্রাইব্যুনাল হেরেছে সরকার, 766 পয়েন্ট প্লাস হচ্ছে 11% সুদ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হয়। তো সেই সিঙ্গুরে টাটাদের মাটিতে মোদি আগামীকাল আসছে, তাহলে কি বার্তা দেবেন যে সেটা মোদিজির উপর নির্ভর করছে, তিনি সিঙ্গুর কেন্দ্র করে কি বলবেন সেটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে প্রত্যাশা সকলের মনেতেই আছে, যেহেতু সেই টাটার বিখ্যাত আজকে ক্ষেত্রে তিনি আসছেন, টাটাকে কেন্দ্র করে এবং সিঙ্গুরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের শিল্পর সম্পর্কে, প্রত্যাশা সম্পর্কে তিনি আমাদের কোনো সুবার্তা দেবেন, এই প্রত্যাশা সকলের মনেতে একটা রয়েছে। সেই প্রতীক্ষায় আমরা রয়েছি। মোদিজি এসে কি বলবেন, আমরা কি পাবো, কোন আলো দেখব, সেটা প্রতীক্ষা করছি। মাস্টারমশাই, স্বর্গীয় রতন টাটা দেশের আইকন, পৃথিবীর আইকন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এবং তিনি যে স্বপ্ন নিয়ে এসেছিলেন, অবশ্যই বামপন্থীতে ভুল ছিল, জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ভুল ছিল। 1894 সালে জমি অধিগ্রহণ আইন সম্পর্কিত বিষয়গুলো আপনি ভালো জানেন। তো আপনি তখন মন্ত্রী। 2013 সালে বিধানসভাতে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যামেন্ডমেন্ট হয়েছে, সরকার সুপ্রিম কোর্টে যায়। 16 সালে আপনারা জিতে যান, সেই সময় সুপ্রিম কোর্ট আপনাদের পক্ষে রায় দেয়, কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়া ইউনিটকে কার্যত ডিনামাইটে ফাটিয়ে দেওয়া হলো। তাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ হলো, আর যেভাবে জমির ডেন্সিটি এবং ক্রমাগত ক্ষয়িষ্ণু হলো, তাদের চাষ কোনোভাবেই সম্ভব হলো না। এ দায় তো নিতে হবে বর্তমান সরকারকে। জমি পুনরুদ্ধারের নাম করে এখানে যাদের উপর দায়িত্ব ছিল, যে দলের উপর দায়িত্ব ছিল, সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, টাকাটা আত্মসাৎ হয়েছে। আর যে প্রচুর মাল মেটেরিয়ালস সেই কারখানা থেকে বেরিয়েছিল, সেগুলো লুটপাট হয়েছে, বিক্রি হয়ে গেছে, সরকারের ঘরে একটা পয়সাও যায়নি, জমি পুনরুদ্ধার হয়নি, সেখানে জঙ্গলই আছে। হুগলি নদীর পাড়ে একসময় পাট শিল্প ছিল, আর দূরে চন্দননগর, যেখানে ফরাসি বিপ্লবের ইতিহাস রয়েছে, পর্তুগিজদের সেখানে বিষয় ছিল। সমৃদ্ধময় হুগলি জেলা, এবং পাশেই হচ্ছে পাশে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বিষয় রয়েছে, জয়রামবাটি গাঁওপুকুর, যেখানে মা শারদা রয়েছে। আর সিঙ্গুর যদি সে অর্থে হতো, তাহলে এই সমৃদ্ধ যে ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা বিবর্তন এবং তার সঙ্গে পরিবর্তনের অবস্থার সঙ্গে শিল্পের উন্নয়ন, এটা হতে পারতো, গর্ব অনুভব করতে পারতাম, আপনিও পারতেন, আমিও পারতাম, কিন্তু হলো না। এ দায় তো আর দুঃখ থেকেই যাবে। এ দায় আমাদের সকলের। হুগলি জেলার একটা যে ইতিহাস যদি স্মরণ করি, সেটা অত্যন্ত বিখ্যাত এবং গর্বের। হুগলি জেলার আরামবাগ মহকুমাকে তখন জাহানাবাদ বলা হতো, জাহানাবাদ মহকুমা। সেই জাহানাবাদে তিনজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, ভারতবর্ষের নয় সমগ্র পৃথিবীতে স্মরণীয়, রাজা রামমোহন রায়, মহাত্মা বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর প্রণম্য, সর্বপ্রণম্য পৃথিবীর প্রণম্য রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ। তিনি, এই তিন ব্যক্তিত্ব এই জাহানাবাদ মহকুমায় জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং ইতিহাসের দিক থেকে সেখানে মানবতার, ঈশ্বর এবং তার সঙ্গে সঙ্গে এই আমাদের সমগ্র বিশ্বের যে একটা ঐক্য সাধন করেছিলেন, সেটা স্মরণ করলে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের তীর্থস্থান তারকেশ্বর, রাড়ে তারকেশ্বর, এই যদি স্মরণ করা যায়, তার সঙ্গে যোগে যদি বাইবেল চার্চ, চন্দননগরের ফরাসি বিপ্লবের একটি
এবং তার সঙ্গে আমাদের হুগলি জেলা সমস্ত জিনিসগুলো একসঙ্গে ধরলে আমরা দেখব যে ইতিহাসে ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে এবং মানবতার ক্ষেত্রে এমন সুন্দর সম্মেলনে স্থান বোধহয় পৃথিবীতে খুব কমই আছে। মাস্টারমশাই, আমি শেষ করব, সন্ধ্যা হয়ে এসছে। বাড়িতে শাকের আওয়াজ পাচ্ছি। হিন্দু শাস্ত্রে এটা খুব বিরাট ব্যাপার। তুলসী তলায় এই সময় ধূপধুনো দেওয়া হয়। কালের আবর্তে এবং তার সঙ্গে ঘূর্ণাবর্তের সঙ্গে দৃশ্যমান কিছু ঘটনা যা বহমান পরিস্থিতিকে প্রমাণ করে দেয় যে কিছু পরিস্থিতি যা সিঙ্গুর। আপনার ব্যক্তিগত স্তরে জিজ্ঞেস করছি, ব্যক্তিগত স্তরে আপনাকে ঘিরে যারা রাজনীতিটা করলো আর আন্দোলনটা করলো আর সিঙ্গুরে টাটা হলো না, এটা তো মোটামুটি সবাই আমরা জানি। এই যে দৃশ্যমান যে বহমানতার সামনে যেগুলো দেখতে পান আপনি, যারা আপনাকে ব্যবহার করলো, তাদের প্রতি কোনো আক্ষেপ আছে নাকি তাদেরকে বলছেন ঈশ্বর তোমাদের মঙ্গল করবে বলছেন? আমি কারোরই ক্ষতি চাই না। ক্ষতি যদি তারা কিছু গ্রস্ত হয়ে থাকেন, নিজেদের কর্মের ফলেই হবেন। আমার কথায় তাদের ক্ষতি বা সমৃদ্ধি কিছুই ঘটবে না। আমি কারোরই, এমনকি শত্রুর পর্যন্ত কোনো অমঙ্গল কারোর কাছেই প্রকাশ করব না। কিন্তু তবু কর্মের ফল, ধর্মের বিধানে সবাইকেই একদিন ভোগ করতে হবে। আমিও যদি পাপ করি, পাপের ফল আমাকেও ভোগ করতে হবে। কেউ যদি অন্যায় করে থাকে ইচ্ছাকৃতভাবে যদি দুর্নীতি করে থাকে, তার ফল তিনি ভোগ করবেন। কর্মফল থেকে নিষ্কৃতি পাবার কোনো উপায় নেই। ঈশ্বর সে কথাই বলেন। আগামীকাল কি মানে শারীরিকভাবে যে সক্ষমতা আছে আপনার, আপনি এখনো তরুণ রয়েছেন, কাল যাবেন মাঠে? আমি মাঠে যাওয়ার কোনো আমার পরিকল্পনা নেই। যদি পরিস্থিতি খুব বেশি চাপাচাপি করে তাহলে চেষ্টা করে দেখব, কিন্তু আমার মানসিক বর্তমান সিদ্ধান্ত যে আমার পক্ষে সেখানে গিয়ে যাওয়াটা শারীরিকভাবে, আমার বয়স এখন 94 বৎসরের, সেখানে গিয়ে এই অংশগ্রহণ করা আমি কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত আমার নেই। রাজ্য বিজেপির নেতারা আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন? না, বা রাজ্য বিজেপির পক্ষ থেকে কোনো আমন্ত্রণ আমি পাইনি। এটা তো আক্ষেপের ব্যাপার, কারণ আপনি বিজেপির। এর জন্য আমি ব্যক্তিগতভাবে আক্ষেপ করি না, কারণ এই বয়সে আর রাজনীতির ধকল দেওয়া, রাজনীতির দায় দায়িত্ব পালন করা, মানুষের সঙ্গে মিশে তাদের সঙ্গে তাদের প্রতিনিধি হয়ে কাজ করার মতন শারীরিক দিক থেকে আমি অক্ষম, তাই সে পরিকল্পনা আমার নেই। না, মার্গদর্শনের ক্ষেত্রে আপনার ভূমিকা নিতে পারতো পশ্চিমবঙ্গে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। যাই হোক, আমি শেষ করলাম। আমার একটা আবদার বলতে পারেন, আপনার প্রতি আমার বারবারই আবদার হয়, আজকে একটু জীবনানন্দ দাশের একটু বনলতা সেন শুনতে চাইছি। না, সেটি আমার স্মৃতিতে নেই। যদি রবীন্দ্রনাথের আপনি খুব বিখ্যাত বিখ্যাত কবিতা আপনার কণ্ঠে শুনেছি, আমি ওই চিত্ত যেটা ভয় শূন্য, খুব ভালো, সেটি আবৃত্তি করতে পারি। খুব খুশি হব। সনেট, চিত্ত যেটা ভয় শূন্য। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা তুচ্ছ আচারের মরু আলু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয়ে আঘাত করিপিত ভারতের সেই স্বর্গে করজাগরিত।